চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড ইস্যুতে পদত্যাগের চাপ বাড়ছেই মুখ্যমন্ত্রী মমতার উপর। স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের ঘোষণা সুপ্রিম কোর্টের। যুদ্ধবিরতি ইস্যুতে আবারও ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সংঘাত বন্ধের শেষ চেষ্টা বললেন ব্লিংকেন। সমঝোতা না হওয়ার দায় হামাসের, অভিযোগ নেতানিয়াহুর। বেলারুশ ইউক্রেন সীমান্তে যুদ্ধ উত্তেজনা, পাল্টাপাল্টি সেনা মোতায়েন দুই দেশের। দুদিনের ব্যবধানে আরও একটি রুশ সেতু ধ্বংস ইউক্রেনীয় বাহিনীর। শিরোনাম দেখছিলেন যমুনা আইডিসকে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড ইস্যুতে পদত্যাগের চাপ বাড়ছেই মুখ্যমন্ত্রী মমতার উপর। এবার স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট। দলের ভেতরে উঠেছে কোন্দলের গুঞ্জন। নিজের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই বনিবনা হচ্ছে না মমতার। চতুর্মুখী চাপে শেষ পর্যন্ত গদি বাঁচাতে পারবেন কিনা তাই এখন আলোচনার বিষয়। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার 10 দিন পরও বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বিশাল এই গণজোয়ারে এক হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। চিকিৎসক হত্যার এই আন্দোলন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে পরিণত হয়েছে বহু আগেই। এই ইস্যুতে প্রতিনিয়তই চাপ বাড়ছে মমতার ওপর। ধর্ষণ ইস্যুতে বরাবরই ভীষণ অবহেলা এই নেত্রীর। উঠেছে এমন অভিযোগও। যখনই কোনো ধর্ষণের ঘটনা হয় তিনি ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক যে অপরাধীকে সাজা না দিয়ে একজন নারীর চরম অবমাননাকে তিনি অর্থ দিয়ে মিটিয়ে দিতে চান। এবার আরজিকর ইস্যুতে স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলাটি গ্রহণের কথা রয়েছে প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের। তিনি ছাড়াও আরও 2 জন বিচারপতি থাকবেন সে বেঞ্চে। এছাড়াও গুঞ্জন উঠছে তৃণমূলের ভেতরে দেখা দিয়েছে কোন্দল। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর। এদিকে চলমান বিক্ষোভে যোগ দিয়েছে কলকাতার জনপ্রিয় 3 ফুটবল দল ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার যুব ভারতীয় স্টেডিয়াম চত্বরে নামে 3 দলের সদস্য ও তাদের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের ঢল। আগে থেকে আন্দোলনে একাত্মতা জানিয়ে আসছেন টালিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। নতুন করে মাঠে নেমেছেন আরও অনেক তারকা। ইফফাতারা খন্দকার, যমুনা নিউজ। এ বিষয়ে আরও একটু জানবো। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যুক্ত হচ্ছেন কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, একটু জানাবেন, স্বপ্রণোদিত হয়ে মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, কি বলছে আদালত এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটু জানাবেন। দেখুন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তার তত্ত্বাবধানে আরো 2 সদস্য অর্থাৎ 3 জন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ আগামীকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত এই আরজিকর মামলার কিন্তু তারা স্বতঃপ্রণোদিত যে মামলা হয়েছিল তার গ্রহণ করবেন এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয়, যারা যে ভিকটিম অর্থাৎ যে নির্যাতিতা তাদেরও কথা শুনবেন। যারা প্রতিবাদ করছেন সর্বত্র পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে সবার কথা শুনবেন, এমনটাই কিন্তু প্রধান বিচারপতির বক্তব্য। আজকে সকাল থেকে দফায় দফায় পশ্চিমবঙ্গ শুধু না দেশের বাইরেও কিন্তু এই আরজিকরের কাণ্ডের প্রতিবাদ চলছে। কলকাতা হাইকোর্টে আইনজীবীরা তারা কিন্তু এই যে ঘটনার প্রতিবাদ আরজিকরের জাস্টিস চেয়ে আইনজীবীরা পথে নামেন এবং সেখানেও শাসক দলের সঙ্গে যারা বিরোধী দল তাদের প্রকাশ্যে কথা কাটাকাটি এবং বচসা শুরু হয়। এখন অবস্থা হয়েছে যারা শাসক দল অর্থাৎ তৃণমূলের বিপক্ষে বলছেন, সে তৃণমূলের বিবেকবান লোক হোক বা সমাজের বুদ্ধিজীবী চিকিৎসক, যারাই প্রতিবাদ করছেন তাদেরকেই লালবাজারে ডেকে নিয়ে হেনস্থা করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের নামে, এমনটাই অভিযোগ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিটি অর্থাৎ যারা প্রতিবাদ জানাচ্ছে সামাজিক মাধ্যমে তাদেরকেও কিন্তু ডেকে লালবাজারে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু এই যে আন্দোলন সকাল বিকাল মধ্যরাত পর্যন্ত চলছে, গতকাল যে তিন দলের যে প্রতিবাদ সেটা কিন্তু দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলার বুকে। এখন দেখা যাক যে এই সুপ্রিম কোর্ট তার পর্যালোচনা কোন দিকে যায় এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ে
সুপ্রিম কোর্টের কি পর্যালোচনা হয় সেটার দিকেই কিন্তু গোটা দেশ তাকিয়ে আছে আগামীকালের জন্য। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় জানাচ্ছিলেন কলকাতা থেকে। কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে পাপ করেছেন এমন আক্ষেপ হতভাগ্য এক মায়ের। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক হয়েছে তার ছেলে। নারী হয়ে নিজ সন্তানের দ্বারা আরেক নারীর চরম অবমাননার খবরে হতবাক, বিপর্যস্ত তিনি। অসংলগ্ন কথাবার্তা, হারিয়ে ফেলেছেন বেঁচে থাকার সব স্পৃহা। এই হাহাকার কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির মায়ের। বেঁচে থাকাই এখন বিভীষিকা তার কাছে। ঈশ্বরের নামে শপথ করে বলেন, বেঁচে থাকলে আজীবন মাথা নিচু হয়ে থাকবে তার, সারা জীবন ক্ষমা চাইবেন সবার কাছে। খুব ঠান্ডা স্বরে উচ্চারিত হলেও প্রতিটি বাক্যেই ফুটে ওঠে গভীর ক্ষত, বুক ফাটা আর্তনাদ। বলেন, এমন সন্তান জন্ম দেয়াই তার জীবনের সবচেয়ে বড় ভুল। সন্তান শত পাপ করলেও মায়ের মন যে ফেলে দিতে পারছেন না নারী ছেঁড়া সন্তানকে। ছেলের ভবিষ্যৎ নিয়ে আছেন দুশ্চিন্তায়। সবকিছুর পরও ছেলের পাশে থাকতে চান হতভাগ্য এই মা। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগকে শেষ চেষ্টা বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তেল আবিব সফরের অংশ হিসেবে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন ব্লিংকেন। এটি তার 10ম ইসরায়েল সফর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সমঝোতার বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘদিনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে। ওই প্রস্তাব নিয়েই গেল সপ্তাহে কাতারে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সমঝোতার বিষয়ে ইতিবাচক অবস্থান দুই পক্ষেরই, যদিও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে তারা এই ইস্যুর বিষয়ে এখনও আশাবাদী নয়। জিম্মি মুক্তির আলোচনায় জটিলতা সৃষ্টি করছে হামাস, এ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এই কথা বলেন তিনি। জানান, যুদ্ধবিরতি আলোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তেল আবিব। এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা, তবে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো দাবি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারিও দেন তিনি। হামাসের সাথে আলোচনায় নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। তাদের সব দাবি মানব না। ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ অসম্ভব। ইসরায়েল ভালো করেই জানে তাদের কি করা উচিত। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেট দলীয় ন্যাশনাল কনভেনশন শুরুর আগে বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনপন্থীরা। কনভেনশনে যোগ দিতে এরই মাঝে শিকাগো পৌঁছেছেন কমলা হ্যারিস। উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট জো বাইডেন সহ দলের নেতাকর্মীরা। এই আয়োজনকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন ফিলিস্তিনপন্থীরাও। যুদ্ধবিরতির দাবিতে সড়ক আটকে প্রতিবাদ মিছিল করেন তারা। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন তারা। ডেমোক্রেট কনভেনশন ঘিরে সতর্ক অবস্থানে ছিল শিকাগো পুলিশও। ধারণা করা হচ্ছে 40,000-এর বেশি ফিলিস্তিনপন্থী যোগ দেবে এই প্রতিবাদ বিক্ষোভে। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। রোববার ব্যাংককের পার্লামেন্ট ভবনে হয় জমকালো এই অভিষেক অনুষ্ঠান। শুভ্র সাদা সরকারি ইউনিফর্মে অংশ নেন পেতংতার্ন। এর আগে তাকে আনুষ্ঠানিক সমর্থন দেন থাইল্যান্ডের রাজা। শপথের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন নতুন সরকার প্রধান। তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান। গেল শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে প্রধানমন্ত্রী পদে জয় পান 37 বছরের পেতংতার্ন। থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি। แพทองธารชินวัตรในฐานะนายกรัฐมนตรีคุณสรภูมิ รจนสกุลนะคะศิลปะอาชา
রাশিয়া ইউক্রেনের পর বেলারুশ সীমান্তেও তুঙ্গে উত্তেজনা। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর দাবি, সীমান্তে 1,20,000 সেনা মোতায়েন করেছে কিয়েভ। ইউক্রেন সংলগ্ন পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে মিনস্কো। এদিকে রাশিয়ার আরও ভেতরে প্রবেশ করেছে কিয়েভ সেনারা। দুদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু। রুশ ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠাই এখন লক্ষ্য, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হল রাশিয়ার যোগাযোগ স্থাপনা। রোববার ইউক্রেনের বিমান হামলায় ধ্বংস হয় কুরস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ সেতুটি। প্রায় 2 সপ্তাহ ধরে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অগ্রসর হচ্ছে কুরস্কে। গেল শুক্রবারও রাশিয়ার আরেকটি সেতু ধ্বংস করা হয়। সিম নদীতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা ও অস্ত্র সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত 3টি সেতুর 2টি এখন বিধ্বস্ত। কিয়েভের দাবি, যুদ্ধ পরিচালনায় মস্কোর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করতে চায় তারা। রুশ ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠাই কুরস্ক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তোরেৎস্কে রাশিয়ার অস্ত্র সরঞ্জাম ধ্বংস করে বড় সাফল্য পেয়েছে সেনারা। ইউক্রেন প্রতিরক্ষার বাইরেও নতুন কৌশল অনুসরণ করছে। রাশিয়ার যুদ্ধের সক্ষমতা ধ্বংস আমাদের প্রাথমিক লক্ষ্য। এখন যত বেশি সম্ভব পাল্টা হামলার উপর গুরুত্ব দিচ্ছি। আগ্রাসীদের ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠা করতে চাই। চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার মিত্র ও প্রতিবেশী বেলারুশ সীমান্তেও সামরিক তৎপরতা বাড়িয়েছে কিয়েভ। বেলারুশের অভিযোগ, সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করছে ইউক্রেন। জবাবে নিজেদের সীমান্তেও বহরের 1/3 সেনা মোতায়েন করেছে মিনস্ক। বেলারুশে প্রবেশের চেষ্টা করলে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। বেলারুশ সীমান্তে 1,20,000 সেনা সমাবেশ করেছে ইউক্রেন। আগ্রাসী আচরণের জবাবে আমরাও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছি। হামলা চালাতে চাইলে প্রতিরোধের মুখে পড়বে তারা। পুরো সীমান্ত জুড়ে আমাদের সেনা রয়েছে। রোববার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলও আক্রান্ত হয়। ইউক্রেনের হামলায় আগুন ধরে যায় একটি তেল সংরক্ষণাগারে। কিয়েভের ছোড়া 5টি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। নিজ ভূখণ্ডে হামলার জবাবে ইউক্রেনে অভিযানের পরিধি বাড়িয়েছে রাশিয়া। কিয়েভে চলতি মাসে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো বাহিনী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইলেকট্রিক গাড়িতে মেশিনগান যুক্ত করে পরিণত করা হচ্ছে ট্যাঙ্কে, যা ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। এই ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরভ। এই পরিকল্পনা বাস্তবায়নে বেছে নেওয়া হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবার ট্রাককে। এরই মধ্যে মডিফাইড ট্যাঙ্কের ভিডিও প্রকাশ করা হয়েছে। শিগগিরই মস্কো, কিয়েভ রণক্ষেত্রে মোতায়েন করা হবে সেগুলো। কখনো গ্লাভস হাতে বক্সিং করে, আবার কখনো ভারী অস্ত্র চালিয়ে বারবারই আলোচনায় এসেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। বিতর্কিত কিংবা সাহসী কর্মকাণ্ডের জন্য বরাবরই পত্রিকার শিরোনাম হতেন রাশিয়ার এই ওয়ারলর্ড। তবে চেচেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ এই নেতাকে এবার দেখা গেল একটু ভিন্নভাবে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি সাইবার ট্রাক চালাতে দেখা যায় রমজান কাদিরভকে, তাও আবার মডিফাই করা। ট্যাঙ্কের আদলে যাতে বসানো হয়েছে মেশিনগান। সামাজিক মাধ্যমে নিজের এই ভিডিও পোস্ট করেন তিনি। জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে এ ধরনের যুদ্ধযান। শুধু ঘোষণা দিয়েই থামেননি কাদিরভ। অত্যাধুনিক প্রযুক্তির এসব যানবাহন তৈরির জন্য টেসলা প্রধান ইলন মাস্কের প্রশংসাও করেন তিনি। এই সময় ইলন মাস্ককে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান মুসলিম এই নেতা। গাড়িটি আসলেই অনেক ভালো। ইলন মাস্ককে ধন্যবাদ। শিগগিরই এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠানো হবে, যা সামরিক অভিযানে সাহায্য করবে। আমাদের যোদ্ধারা এটা ব্যবহার করবে। যদি কোনো পরিবর্তনের দরকার হয় তাহলে বলবো। মাস্ক, আপনি আমন্ত্রিত। যদিও পুতিন ঘনিষ্ঠভাজন কাদিরভের এই আমন্ত্রণে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ইলন মাস্ক। অনিক রহমান, যমুনা নিউজ। 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্বাঞ্চল। এর প্রভাবে কামচাটকা উপদ্বীপের একটি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। রোববার স্থানীয় সময় ভোরে অনুভূত হয় ভূকম্পন। সমুদ্রপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। ভূমিকম্পের পর কামচাটকার শিভেলুচ আগ্নেয়গিরি থেকে শুরু হয় লাভা উদ্গীরণ। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে আগ্নেয়গিরির ছায়া।
ছাই। কাছাকাছি শহরগুলোয় 8 ইঞ্চি পর্যন্ত পুরু ছাইয়ের স্তর দেখা গেছে। শক্তিশালী আফটার শকের শঙ্কা জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। শুরুতে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। নিখোঁজের 110 বছর পর সন্ধান মিলল HMS হক যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। 1914 সালে জার্মান সাবমেরিনের একটি টর্পেডো বোমার আঘাতে ডুবে যায় জাহাজটি। 525 জন নাবিক ও ক্রু নিয়ে তলিয়ে যায় গভীর সমুদ্রে। শত বছরেরও বেশি সময় আগে ইংল্যান্ডের চ্যাটাম ডকইয়ার্ড থেকে যাত্রা শুরু করে HMS হক যুদ্ধজাহাজটি। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের 10ম ক্রুজার স্কোয়াড্রন হিসেবে শেটল্যান্ড এবং নরওয়ের সীমানা নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় জাহাজটিকে। যাওয়ার পথে জার্মানির U9 সাবমেরিন থেকে ছোড়া বোমার আঘাতে 500-র বেশি নাবিক নিয়ে ডুবে যায় যুদ্ধযানটি। স্কটল্যান্ডের ফ্রেজারবার্গ শহর থেকে প্রায় 70 মাইল পূর্বে অ্যাবারডিনশায়ারের উপকূলে মিলেছে জাহাজটির ধ্বংসাবশেষ। উদ্ধার করেছে লস্ট ইন ওয়াটার্স ডিপ নামের একটি স্কটিশ সংস্থা। মূলত বিশ্বযুদ্ধে নিখোঁজ জাহাজ উদ্ধারের কাজেই নিয়োজিত এ সংস্থার ডুবুরিরা। আমরা আর্কাইভ থেকে সাবমেরিনের ক্যাপ্টেনের নথিপত্র ঘেঁটে বোমা বিস্ফোরণের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করেছি। সাবমেরিনটি ওই অন্যান্য নৌকার সাথে যে অবস্থানে থেকে যোগাযোগ করেছে সেটিও ঠিক এই একই জায়গায় নির্দেশ করে। এখান থেকে 1 কিলোমিটার দূরেই আমরা জাহাজটি খুঁজে পাই। উদ্ধারকারী ডুবুরিরা বোমারু সাবমেরিনের ক্যাপ্টেনের দৈনিক জার্নাল ও অন্যান্য জাহাজের নাবিকদের সাথে তার যোগাযোগের নথি ঘেঁটে হামলার সম্ভাব্য স্থান চিহ্নিত করে খুঁজে বের করে জাহাজটি। এর মধ্যেই আমরা নৌবাহিনীকে এই জায়গাটির সন্ধান দিয়েছি। আমরা মনে করি এটা সত্যিই এক স্মরণীয় ঘটনা। ডুবে যাওয়া নাবিকদের প্রত্যেকের পরিচয় উদ্ধার করার চেষ্টা করছি আমরা। তবে নিখোঁজের এত বছর পরেও প্রায় অক্ষত আছে জাহাজের কিছু অংশবিশেষ। এখনো ক্ষয়ে যায়নি সমুদ্রের পানিতে। বোমার বিস্ফোরণে আগুন লেগে যায় জাহাজটিতে। 8 মিনিটেরও কম সময়ে তলিয়ে যায় গভীর সমুদ্রে। মাত্র 70 জন নাবিক বেঁচে ফিরতে সক্ষম হয় ডুবন্ত জাহাজ থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চলন্ত ফেরিস হুইল বা নাগরদোলায় ছড়ালো ভয়াবহ আগুন। ভূমি থেকে কয়েকশো ফুট উঁচুতে আটকা পড়েন আরোহীরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন কমপক্ষে 23 জন। শনিবার জার্মানির লাইপজিগ শহরে চলছিল বিখ্যাত রক মিউজিক ফেস্টিভ্যাল। দর্শনার্থীদের বিনোদনে নাগরদোলা ছাড়াও পার্কে ছিল অন্যান্য রাইডের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চলন্ত হুইলের একটি বগিতে দেখা যায় আগুন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আরেকটি বগিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আরোহীদের মাঝে। দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ হয়েছেন 4 জন। হুড়োহুড়িতে বগি থেকে লাফিয়ে নামার সময় আহত হয় আরও একজন। এখনও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি, চলছে তদন্ত। প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত অস্ট্রিয়ার একটি শহরে ভেসে গেছে বহু গাড়ি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও, যাতে দেখা যায় আকস্মিক বন্যার তোড়ে দেশটির সেন্ট অ্যান্টন শহরের বহু সড়ক ভেঙে পড়ে। সড়কে থাকা বহু গাড়ি ভেসে যায় বন্যার পানিতে। প্রবল বৃষ্টিতে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। পানির নিচে তলিয়ে গেছে বহু বাড়ি, ঘর, রাস্তাঘাট। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। দর্শক, যমুনা আইডিয়াসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।